ওনাকে আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করতে যাওয়া যে এ বাড়ির রীতি বিরুদ্ধ, সেটা তুই জানিস না? উনি যা যেটুকু করতে বলবেন তার বাইরে কোনো আগ্রহ দেখালে ওনাকে অসম্মান করা হয়। আর তাছাড়া আমি বেশি জানতে বুঝতে চাইলে উনি ভেবে বুঝতে পারেন যে আমি আমার সবকিছু বুঝে নিতে চাইছি। অবশ্য সেটা বুঝে নিলেই বোধহয় ভালো হতো। রীতা পিসিমা ঠিকই বলেন, ব্যবসায়ী ছেলে হয়েও আমি ব্যবসাটা বুঝিনি। কেন তোর সঙ্গে দেখা করছে বলতো? কারণ আইনত এখনো তুই ওর স্বামী। অপূর্বর সঙ্গে ওর সম্পর্কটা বজায় রাখতে চায়। তোকে কি বলবো, ও তোর ওপর দয়া করছে। বেরিয়ে যা, চলে যা আমার সামনে থেকে, চলে যা। আমি কারো দয়ার পাত্র নই, কিন্তু আমাকে দয়া করছে না। না এই হয় না, তোমার জেস্চারটা খুবই ভালো, আমাদের দুজনের দায়িত্ব নিতে চাইছো, এ তো খুব ভালো কথা, কিন্তু এটা হয় না, এই আমার পক্ষে রাজি হওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? এরকম হঠাৎ করে একটা বিপদ হয়েছে বলেই তো এসব ভাবছি, আদারওয়াইজ আর আমার ক্ষমতাই বা কতটুকু, মানে যেটুকু ক্ষমতা আছে সেটুকু নিয়ে যদি আপনাদের পাশে একটু দাঁড়াতে বলুন। বাবা, অপূর্ব করতে চাইছে যখন ওকে কেন তুমি বাধা দিচ্ছ বলো তো? তুমি তো আমাদের জন্য অনেক করেছো, আমাদের একটু কিছু করতে দাও তোমাদের জন্য। করো, আমার জন্য নয়, নিজেদের জন্য করো, আমার কোনো সাহায্যের দরকার নেই। আমি কোনোদিন কারো সাহায্য নিয়ে চলিনি, আজও চলবো না। না, আপনি বোধহয় মিসআন্ডারস্ট্যান্ড করছেন, আমি কিন্তু সেই অর্থে সাহায্যের কথা বলিনি। একটা বিপদের সময় আপনার পাশে দাঁড়ানোটা তো আমাদের কর্তব্য। আমি তো বড় আশা করেছিলাম আমাদের এই বিপদে ছেলেরা এসে পাশে দাঁড়াবে, কিন্তু কেউ এলো না। সবাই ঠিকই বলে বিপদের দিনে মেয়েরাই বাবা মাকে দেখে। আচ্ছা, ইন্দু যখন বলছে কথাটা তুমি মেনেই না। চুপ করো, তুমি জানো না মেয়েটার উপর দিয়ে কতখানি ঝড় বয়ে গেছে, কত কষ্ট ওকে পেতে হয়েছে। এখন আমাদের বোঝা কোন মুখে আমি ওর উপর চাপিয়ে দেবো? বাবা, বাবা তুমি তুমি এই কথা বলতে পারলে? বাবা, তোমরা দুজন আমার কাছে বোঝা। অপূর্ব যা বলছে তাই করতে হবে, আমি কোনো কথা শুনতে চাই না। দাদারা তো সবাই যে যার নিজেকে নিয়ে ভাবছে। দাদাদের কেন দোষ দিচ্ছিস? ওদের কোনো দোষ নেই, আমি তো ওদের জন্য কোনোদিনই কিছু করতে পারিনি। ওরা যে নিজেদের পায়ে দাঁড়াবে তার কোনো ব্যবস্থাও করে দিতে পারিনি। আজকে আমার জন্যই ওদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গিয়েছে। ওরা এখন আমার ভাবনা ভাববে কি করে? ওদের তো নিজেদের বাঁচতে হবে। সেই জন্যই তো বলছি, অন্তত তোমাদের দায়িত্বটুকুনি আমাকে নিতে দাও। কারো অনুগ্রহের পাত্র হয়ে আমি থাকতে পারবো না, নিজের সন্তান হলেও না। তোরা তোদের মতো সুখী হ, তোদের মতন করে বাঁচ। আপনি ভুল করছেন, অনুগ্রহ ছিছি, আপনাকে অনুগ্রহ করব এই সাহস আমার নেই। আমি শুধু বলতে চাইছি যে তুমি কি বলবে তা আমি জানি। দেখো অপূর্ব, আমি ছিলাম এই চৌধুরী পরিবারের শেষ কথা, এবং আমি যা করেছি সবার ভালোর জন্য করেছি, সকলকে নিয়ে সুখে শান্তিতে হইচই করে বাঁচবার জন্য। না না, সে তো আমি জানি। আজকে আমার জন্যই এই পরিবারটা টুকরো টুকরো হয়ে গেল, কারোর কোনো ভবিষ্যৎ নেই, ছেলেরা দিশেহারা, কি দিয়ে কি করবে জানে না। এই অবস্থায় আমি স্বার্থপরের মতো তোমার প্রস্তাবে রাজি হতে পারি না। তুমি বলো না, পারি কি? এই বাড়িতে তো আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। তোমরা একটা নিজেদের পছন্দ মতো ফ্ল্যাটে উঠে যাও। আর অপূর্ব, আমার এই অভাগা মেয়েটাকে সুখী করো, সেটি আমার জন্য করা হবে, আমি আর কিছু চাই না। বাবা, বাবা তুমি কি বলছো এইসব কথা? তোমাদের ছেড়ে কোথাও গিয়ে আমি কোনোদিন সুখী হতে পারবো না। তোমাদের খাওয়া দাওয়া কে দেখবে? আচ্ছা, তোমাদের যদি অসুখ বিসুখ করে কে তোমাদের দেখবে বলো তো আমি চলে গেলে? যদি তোর দূরে কোথাও বিয়ে হতো তখন কি হতো? তখন কে দেখতো? এখন যদি ওকে আমেরিকা ফিরে যেতে হয় তখন তখন কি করবি?
তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না, ব্যাস। ছেলে মানুষই করিস না, চিরদিন মানুষের সমান যায় না। এতদিন সুখের সাগরে ভেসেছি, এবার দুঃখের আগুনে পুড়তে হবে। এ তো আমার প্রাপ্য ছিল। আমি শুধু চাই তোরা সুখী হ। চলে আসবে, ফোনটা ধরে না। হ্যালো হ্যালো রাধাদি, সব সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে পরি? দাদু দাদু ভিখারি হয়ে গেছে। কি বলছো তুমি? ঠিক বলছি দাদাদি, ওই শেয়ারে টাকা লাগিয়ে সব শেষ হয়ে গেছে। পরি, এই জন্য মনে হয় আমার মনটা বাড়ির জন্য এত ছটফট করছিল। আমার আমার কিরম যেন মনে হচ্ছিল যেন নিশ্চয়ই কোনো একটা বিপদ ঘটবে। সত্যি মারি, তোমাদের বাড়িতে না বিপদ একেবারে ঝেঁকে ধরেছে, একটার পর একটা বিপদ। দেখো, প্রথমে দুর্গা আমার পুজো বন্ধ হলো, সুদীপ পিসে আসার জন্যে বাড়িতে একটা অশান্তি। সত্যি আমার আর ভাল লাগছে না, বাড়ির লোকগুলোও ভালো নেই। আমার এখানে থাকতে ইচ্ছে করছে না দাদাদি। পরি, হ্যাঁ দাদাদি, বিশ্বাস করো, এ বাড়িতে আসার আগে না আমার জীবনে শুধু কষ্ট আর দুঃখই ছিল, আর এ বাড়িতে আসার পর আমার সব দুঃখ দূর হয়ে গেছিল। আবার সেই দুঃখের মধ্যে, আবার সেই জীবনের মধ্যে আমি জড়িয়ে পড়ছি। আমার এখানে একদম ভাল লাগছে না গো, বিশ্বাস করো, একদম ভাল লাগছে না। পরি, আমার ইচ্ছে করছে আমি এক্ষুনি ছুটে আমার বাড়িতে চলে যাই, দাদুটা আমার কাছে গিয়ে দাঁড়াই। ইচ্ছে যখন করছে তোমার, আমার কথা শোনো রাধাদি, তুমি চলে এসো এ বাড়িতে। এ তো তোমারই বাড়ি, বলো, আমি এখান থেকে পালিয়ে যাব। কিন্তু কিন্তু আনোয়ার তোমায় খুনের দায় ফাঁসিয়ে দেবে, তাই তো? শোনো, তুমি এ বাড়িতে চলে এসো, আমি বলছি তোমার খুনের দায় আমি মাথায় করে নিয়ে ঘুরবো। দেখো পরি, অবুঝের মতন কথা বলো না, পারলে সেটা আমি করতাম। রাধা অ্যাট এ টাইম, মানে এক সময় দুটো জায়গায় থাকতে পারে না। চৌধুরী বাড়িতে আর জেলে কি করে থাকবে? আর আনোয়ার তোমাকে জেলে ঢোকানোর পর যদি জানতে পারে যে তুমি রাধা নও, তাহলে কিন্তু সে চৌধুরী বাড়িতেও অ্যাটাক করবে। তাহলে তাহলে কি করবো রাধাদি? হুট করে কিছু করো না পরি, আমার কথাটা শোনো, আমাকে একটু সময় দাও। যতদিন না আমি কোনো পথ বার করতে পারি, তুমি আমায় কথা দাও, তুমি কিন্তু আমার দাদু, ঠাম্মা, বাবা মার পাশে দাঁড়াবে। দাদিকে আনোয়ারের হাত থেকে উদ্ধার করার একটা বুদ্ধি বার করতেই হবে আমাকে, নইলে আমার বেঁচে থাকার উপায়। দেখো, তুমি বাবাকে শুধু শুধু ভুল বোঝো না। আমি তো তোমাকে আগেই বলেছি, বাবা একটু এরকম একগুঁয়ে টাইপের। বাবাকে তার সিদ্ধান্ত থেকে নড়ানো অসম্ভব। তুমি দেখো, আমি ভেবেছিলাম এরকম একটা অসুবিধার সময় তোমার বাবার পাশে গিয়ে একটু, কিন্তু উনি তো সেটা টিপিক্যাল শ্বশুরমশাইদের মতো আমাকে জামাই হিসেবেই দেখলেন, তাও আবার ঘর জামাই। আমি বুঝতে পারছি তোমার সেন্টিমেন্টে কোথায় লেগেছে। না না না, আমার সেন্টিমেন্টটা তো ঠুনকো নয় যে ফট করে লেগে যাবে, তা না। আসলে আমি তো চেয়েছিলাম এরকম একটা বিচ্ছিরি ঘটনা ঘটে গেল বাড়িতে, অ্যাজ এ ফ্যামিলি মেম্বার তোমার বাবার পাশে গিয়ে দাঁড়াতে, একটু সাহায্য করতে। কিন্তু উনি তো অপূর্ব বাবা আসলে নিজের ভুলে নিজেই এই প্রবলেমে পড়ে গেছে। নিজের চোখে বাবা
নিজের কাছে কিরম ছোট হয়ে গেছে এখন। এই অবস্থায় বাবা যে কারো সাহায্য নেবে না, সেটা তো আমি তোমাকে আগেই বলেছিলাম অপূর্ব। আমি একটা কথা বুঝতে পারছি না ইন্দু, এই কারো সাহায্য কথাটা উঠছে কেন? আর বাবা, একটা পরিবারে এরকম একটা ঘটনা ঘটেছে, আমিও তো একজন পরিবারেরই সদস্য, সেই হিসেবে তো আমি সাহায্য করতে গিয়েছিলাম। আর আমরা তো সবসময় একা একা সব কাজ করে উঠতে পারি না, পারি কি? আমরা তো একে অপরের সাহায্য নিই, হাত বাড়িয়ে দিই। আমি সেই হিসেবে গিয়েছিলাম যদি আমার কোনো প্রয়োজন হয়, কিন্তু উনি যে এটাকে অনুগ্রহ হিসেবে দেখবেন আমি ভাবতে পারিনি। দেখো, আমরা ব্যাপারটাকে যতটা সহজভাবে দেখছি, বাবার পক্ষে কিন্তু এতটা সহজভাবে নেওয়া সম্ভব নয় অপূর্ব। বাবা এতদিন এই চৌধুরী বাড়ির মাথা হয়ে থেকেছেন, সব কিছু। আমরা সবাই এতদিন সব ব্যাপারে বাবার কথায় চলেছি, এক ঝটকায় সব কিছু শেষ হয়ে গেল। এটা মেনে নেওয়া অত সহজ? কত বড় একটা আঘাত বলো তো। আমরা যতই সহানুভূতি দেখানোর চেষ্টা করি না কেন, যতই বাবার পাশে দাঁড়ানোর চেষ্টা করি না কেন, বাবার সবসময় মনে হবে এটা অনুগ্রহ। আমি জানতাম বাবা কিছুতেই এটা মেনে নেবেন না। আমি বুঝতে পারছি না, তুমি তাহলে বলতে চাইছো যে এই আকবারই বলতে যাওয়াটা আমারই অন্যায় হয়েছে? না না, ছি ছি, তোমার অন্যায় কেন হবে? তুমি তো তোমার কর্তব্য করেছো। কর্তব্য করতে দিলেন কই? পরিষ্কার তো বলেই দিলেন নিজের আলাদা ব্যবস্থা করে নাও। ফাইন, ঠিক আছে, আমার তো ফ্ল্যাট দেখাই আছে, তোমারও পছন্দ হয়েছিল ফ্ল্যাটটা দেখে, নো প্রবলেম। আমি অফিসে বলে দিচ্ছি প্যাকেজদের পাঠিয়ে দিতে, উইদিন 2 or 3 days উইল শিফট। 2-1 দিনে চলে যাবো আমরা? হ্যাঁ নিশ্চয়ই। না, বলছিলাম যে মানে আর কয়েকটা দিন পরে যদি আমরা যেতাম তাহলে। না না, এনাফ, যথেষ্ট হয়েছে। এখানে আর নয়, এই ঘটনার পর তো আরোই নয়। এই বাড়ি ছেড়ে চলে যাব? কি ব্যাপার বলো তো? কিন্তু এই বাড়িটা কিন্তু তোমার নিজের বাড়ি নয়। ইনফ্যাক্ট এইবার তুমি তোমার নিজের বাড়িতে যাচ্ছ। ইউ শুড বি হ্যাপি। কিন্তু কোথায়, তোমাকে তো শুনে মনে হচ্ছে না? দেখো, অপূর্ব নিজে থেকে এলো তোমায় কিছু বলতে, তুমি তাকে ফিরিয়ে দিলে। জামাই হয়েও তোমার কাছে তো সে ছেলের মতো এসেছিল, তুমি সরাসরি তাকে না বলে দিলে। হ্যাঁ দিলাম। সর্বস্ব খুইয়ে আদিত্যনারায়ণ চৌধুরী আজ পথের ভিখারি হতে পারে, কিন্তু তার মান সম্মানের বোধ হারিয়ে যায়নি। বিপদে পড়ে মেয়ে জামাইয়ের গলগ্রহ আমি হতে পারি না। দেখো, এখন ছেলে মেয়ের মধ্যে কোনো তফাৎ নেই। আমার বড় ছেলে মেজ ছেলের যা করা উচিত ছিল, ইন্দু তো তাই করতে এসেছিল। এতে খারাপটা কি, অন্যায়টা কি? ন্যায় অন্যায়ের প্রশ্ন নয়। একটা মানুষ যখন নিজের দোষে চরম ব্যর্থ হয়, ব্যর্থ হয়ে খাদের কিনারায় এসে দাঁড়ায়, তখন যে কারো হাত ধরতে চায় না, নিজের অনুতাপের আগুনে নিজেই দগ্ধ হতে চায়। আর যদি তোমার ছেলেরাও এসে দাঁড়াতো, আমি তাদের ফিরিয়েই দিতাম। তোমার যন্ত্রণা আমি বুঝি গো। এতদিন এত বড় ব্যবসা চালিয়ে এসেছো। আচ্ছা, এই ব্যবসাটাকে কোনোভাবে আর দাঁড় করানো যায় না? ব্যবসা চালাতে পুঁজি লাগে, কে দেবে সেই পুঁজি? সবই তো কারো কাছে ধারটার পাওয়া যাবে না? কপর্দক শূন্য আদিত্য নারায়ণকে কে ধার দেবে? আমি বলছিলাম কি, যে এত বড় তো একটা বাড়ি আছে, তার বিনিময়ে। কি বলছো কি? বাড়ি বিক্রি করে দেবো? ছেলেদের মুখের গ্রাস কেড়ে নিয়েছি, এখন তাদের মাথার উপর আশ্রয়টুকুও সরিয়ে দেব? থাকবে কোথায় সব? কি জানি, আমি আর কিছু ভাবতে পারছি না। এই সময় যদি শিলু এখানে থাকতো, ঠিক আমাদের পাশে দাঁড়াতো। হ্যাঁ গো, শিলুকে একটা খবর দেব? না না না, এক্ষুনি ওকে জানাবার দরকার নেই। ও নিজের মতো করে একটা কিছু করবার চেষ্টা করছে, এ সময় ওকে ডিস্টার্ব করো না। বাপের দুর্ভাগ্যের সঙ্গে ওকে এক্ষুনি জড়াবার দরকার নেই। কিন্তু জানতে তো পারবে একদিন, সেদিন কিন্তু দেখো দুঃখ পাবে।
কটা দিন যাক না, তারপর জানানো যাবে। বাড়ির এত বড় বিপর্যয় ও কি জানতে পারবে না? ঠিকই জানতে পারবে। তুমি দুশ্চিন্তা করো না, তুমি একটু সময় দাও, দেখি আমি কিছু করতে পারি কিনা। একটু সময় দাও আমাকে। বাড়িতে এত বড় বিপর্যয় ঘটে গেল, আর আমি এত দূরে নরকে বসে আছি। কি পাপ করেছিলাম ঠাকুর আমি, যে আমাকে এত বড় শাস্তি দিচ্ছ তুমি? আমার ইচ্ছে করছে আনোয়ারকে খুন করে এক্ষুনি ছুটে চলে যাই আমার বাড়িতে। আনোয়ারকে পৃথিবী থেকে না সরালে আমি কিন্তু কখনোই নরক থেকে মুক্তি পাবো না। কিন্তু কিভাবে সরাবো আনোয়ারকে? ওর দলের লোকেরা তো সবসময় ওকে গার্ড দিয়ে রাখে। আমার কাছে যখন আসে ভীষণ সতর্ক থাকে, যাতে আমি ওর কোনো ক্ষতি করতে না পারি। কিন্তু এইভাবে আনোয়ারের বেআইনি কাজের সঙ্গেও আমি বাঁচতে চাই না। ও বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্যে ওরই একেবারে ব্যস্ত হয়ে উঠেছে। বেশি দিন ওকে কিন্তু ঠেকিয়ে রাখা যাবে না, একটা কিছু ঘটাতেই হবে আমাকে। আনোয়ার ওকে আমার মনের কথা রিড করতে পারে। হ্যালো।